বিদেশি ঋণ পরিশোধের ঝুঁকি ক্রমাগত বাড়ছে, অভিমত ডক্টর দেবপ্রিয়ের। বললেন, তথ্য নিয়ন্ত্রণের কারণে কেন্দ্রীয় ব্যাংকের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। ডলার সংকটেও খাদ্য সরবরাহে গুরুত্ব দিচ্ছে সরকার, জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী। নতুন বাজেটে থাকছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কৌশল। বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু, কৃষকদের হয়রানি না করতে খাদ্যমন্ত্রীর হুঁশিয়ারি, গুণগত মান ধরে রাখার তাগিদ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এবার জানাবো বিস্তারিত। বাংলাদেশ বিদেশি ঋণ পরিশোধে খেলাপি হয়নি, সেই বিশ্বাসে ফাটল দেখা দিয়েছে। $5 বিলিয়ন পরিশোধ করতে পারছে না সরকার। বিদেশি বিনিয়োগকারী এবং বিমান কোম্পানিগুলো তাদের মুনাফা নিতে পারছে না। সকালে ইআরএফ আয়োজিত মোয়াজ্জেম হোসেন স্মারক বক্তৃতায় এমন অভিমত তুলে ধরেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশের নিয়ন্ত্রণ আরোপ করায় সমালোচনা করেন তিনি। বলেন, এতে কেন্দ্রীয় ব্যাংকের সুনাম ক্ষুণ্ণ হয়েছে, লাভবান হচ্ছে সিন্ডিকেট। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফের প্রতিষ্ঠাকালীন সভাপতি স্মারক বক্তৃতার আয়োজন করে সংগঠনটি। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। ওখানে যেই ধরনের অর্থনীতি সাংবাদিকতায় মোয়াজ্জেম হোসেনের অবদান তুলে ধরার পাশাপাশি দেশের অর্থনীতি, প্রবৃদ্ধি, কর্মসংস্থান সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন ডক্টর দেবপ্রিয়। বলেন, দেশের তথ্য উপাত্তের নৈরাজ্য চলছে। তথ্য প্রকাশে সরকার এখন অনেক বেশি সংবেদনশীল, যা কোনোভাবেই কাম্য নয়। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিয়ন্ত্রণ আরোপেরও সমালোচনা করেন তিনি। বার্তা কি দেওয়া হচ্ছে এই যে আসলে ওই তথ্য উপাত্ত এমন, যেই তথ্য উপাত্ত যদি জনসমক্ষে প্রকাশ পায় তাহলে বড় ধরনের নাশকতা হয়ে যেতে পারে, এবং সেই নাশকতাকারীরা হলেও বাংলাদেশের অর্থনৈতিক সাংবাদিকতা যারা করেন তারা তথ্য উপাত্তকে নিয়ন্ত্রণ করছেন, জনমানুষের কাছে বাজারে যেতে দিচ্ছেন না। কিন্তু যে এটা আমদানি করে সে যদি পায় তাহলে তো তার বাজার সুবিধা বেড়ে গেল। প্রবৃদ্ধি হলেও কর্মসংস্থান এবং রাজস্ব আদায় বাড়ছে না। এতেই প্রমাণিত হয় প্রবৃদ্ধিতে খাদ আছে। চলতি বছর বিদেশি ঋণ পরিশোধে যে ঝুঁকি তৈরি হয়েছে 2026 সালে তা আরও বাড়বে বলেও মনে করেন দেবপ্রিয়। বাংলাদেশের গর্বের জায়গা, একটা বড় জায়গা। অনেকে বলেন যে আমরা কোনোদিন ঋণ খেলাফি হইনি বিদেশিদের কাছে। তাহলে $5 বিলিয়ন তো আপনি দিতে পারছেন না। এটা কয় মাস হয়ে গেছে? তেল আমদানি করেছেন, তার টাকা দিতে পারেন নাই। আপনি বিদেশি বিনিয়োগ করেছেন, তাদের মুনাফার টাকা আপনি দিতে পারেন নাই। আপনার তো সেই গর্বের জায়গায় ফাটল ধরিয়ে দিয়েছেন। অথচ এই তথ্য উপাত্তগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে আসতো। আপনাকে ওইখানে ঢোকার রাস্তা বন্ধ করা হয়েছে। ডাল মে কুচ কালা হ্যায়। ডক্টর দেবপ্রিয় বলেন, প্রত্যাশা ও অবিশ্বাসের দোলাচলে দেশের মানুষ, যে কারণে বাজেট নিয়ে তাদের তেমন কোনো উচ্ছ্বাস নেই। অর্থ ব্যবহারে স্বচ্ছতা না থাকায় কর প্রদানে নিরুৎসাহিত হচ্ছেন সাধারণ মানুষ। আইএমএফের পরামর্শে ঢালাওভাবে ভর্তুকি না কমানোরও পরামর্শ তার। আইএমএফের কারণে আমাদের এখন বিভিন্ন ধরনের এক্সামশন, যেগুলো সুবিধা আছে এগুলিকে সরাতে হবে। আমাদের যে সমস্ত শুল্ক আছে অনেক ক্ষেত্রে বাড়াতে হবে। যে সমস্ত প্রণোদনা দিচ্ছিলাম সেগুলিকে আমাদের কমবে। অ্যাডজাস্টমেন্ট বা সমন্বয়টা খুবই দক্ষতার সাথে, স্বচ্ছতার সাথে এবং জনমানুষের প্রয়োজনকে মাথায় রেখে এটা করা উচিত। অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে আর্থিক ও মুদ্রানীতির মধ্যে সমন্বয় জরুরি বলেও মনে করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আমাদের তথ্য উপাত্তের জগতে আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ নয়। বাজারে পণ্যের যোগান স্বাভাবিক রেখে অসাধু ব্যবসায়ীদের মোকাবেলা করতে চায় সরকার, একথা জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সকালে মে মাসে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন তিনি। জানান, আগামীতে মৌসুমি কৃষি পণ্য মজুদে আলাদা বাফার স্টক করবে সরকার।
টিসিবির মাসিক পণ্য বিক্রি কার্যক্রম এবার শুরু হলো অভিজাত এলাকায়। মঙ্গলবার বারিধারা পার্কের আয়োজনে হাজির খোদ বাণিজ্য প্রতিমন্ত্রী, কিন্তু ক্রেতা কার্ডধারী সেসব নিম্ন আয়ের মানুষই, যাদের নানা কাজে এই এলাকায় আসতে হয়। 470 টাকার বিনিময়ে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে চাল, সয়াবিন তেল ও মসুর ডালের প্যাকেজ। সাথে চিনি বিক্রির ঘোষণা থাকলেও পরে সিদ্ধান্ত বদলায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। যে রুজি করে মনে করেন আমাকে সাধারণ মানুষের কি রুজিতে ওই বাইরেতে কিনা খাওয়ানোর হয় না। আগে 100 টাকা লয়ে গেলে বোঝাবে কিন্তু লয়ে আইতে পারিনি। 100 টাকার বাজার আর 100 টাকার বাজার বাজারে গেলে যাও সরো 100 টাকার বাজার নাই। এই তো পিসিবির মালটা যদি একটু কিছু বাড়ায় দিত তো খাইয়া বাঁচতাম। টিসিবির জন্য আমরা যেমন মুদি দোকানে যখন আমার টাকা আছে তখন আমি কিনে আনতে পারি, তো যেন টিসিবি যখন আমার কার্ড আছে তখন যখন আমার সময় হবে তখন যেন আনতে পারি, এই সুবিধাটা যেন আজকে ঘোষণা দিয়েছিলেন। যদি এটা হয় আমি মনে করি যারা টিসিবি পণ্য আমরা কিনতেছি তাদের জন্য অনেক অনেক ভালো হবে। প্রতিষ্ঠা করেছিলেন। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার আশ্বাস দেন বাণিজ্য প্রতিমন্ত্রী। তার মতে এভাবে বাজারে অসাধু সিন্ডিকেটের দৌরাত্ম্য কমানো সম্ভব। ইনফ্লেশন বেড়েছে, দ্রব্যমূল্য বেড়েছে, তেলের দাম বেড়েছে, এই জিনিসটার জন্য আমাদের অন্য মন্ত্রণালয় আছে, মনিটারি পলিসি আছে, ফিসক্যাল পলিসি আছে। আমরা আশা করব আগামী বাজেটে আপনারা এটা রিফ্লেকশন দেখতে পাবেন। এটা আমার মন্ত্রণালয়ের দায়িত্ব না যে বাজারে ইনফ্লেশন কন্ট্রোল করা, আমাদের মন্ত্রণালয়ের দায়িত্ব যে বাজারের পণ্যের সরবরাহটা নিরবিচ্ছিন্ন রাখা। প্রতিমন্ত্রী জানান, ডলার সংকট সত্ত্বেও গত কয়েক মাসে 17,500 টন খাদ্য আমদানি করেছে সরকার। নিষেধাজ্ঞার পরও পেঁয়াজ এসেছে ভারত থেকে। আগামীতে পণ্য মজুদে আরও নতুনত্ব আসবে। বাফার স্টক তৈরি করব, সিজন অফ সিজন, যেমন আমরা ট্যারিফের প্রস্তাব দিয়েছি যে যখন সিজনাল প্রোডাক্ট তখন একরকম ট্যারিফ থাকবে, যখন অফ সিজন তখন আমরা ট্যারিফ চেঞ্জ করে দিব। সো এই ডাইনামিক জিনিসগুলো আমরা করার চেষ্টা করতেছি। বাণিজ্য মন্ত্রণালয় জানায়, আগামীতে টিসিবির নির্ধারিত দোকান থেকে কার্ড দেখিয়ে পণ্য কিনতে পারবেন সাধারণ মানুষ। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু করেছে খাদ্য মন্ত্রণালয়। সচিবালয়ে অনলাইনে এই কার্যক্রমের উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। পরে খাদ্যমন্ত্রী জানান, 32 টাকা কেজি দরে 5 লাখ টন ধান কিনবে সরকার, আর 45 টাকা দরে 11 লাখ টন সিদ্ধ চাল ও 44 টাকা দরে কেনা হবে 1 লাখ টন আতপ চাল। কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এজন্য ধানের আর্দ্রতা পরিমাপে ময়েশ্চার মিটার ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তিনি। বলেন, খাদ্য গুদামের কোনো কর্মকর্তা ও লেবার যেন কৃষকদের হয়রানি না করতে পারে সেই ব্যাপারেও খেয়াল রাখতে হবে। ধান ও চালের গুণগত মান ভালো হওয়ার বিষয়েও খাদ্য কর্মকর্তাদের নজর রাখার পরামর্শ দিয়েছেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, ঝড় বৃষ্টিতে বোরো ধানের ক্ষতি হয়নি, এরই মধ্যে হাওড়ে 98-99 ভাগ ধান উঠে গেছে। 10 থেকে 12 দিনের মধ্যে সারা দেশের ধান উঠে যাবে বলে আশাবাদী খাদ্যমন্ত্রী। কোনো কৃষক যদি ধান নিয়ে গোডাউনে আসে আর দেখা যায় যদি তার ময়েশ্চার 16% বা 15% আছে, তাহলে অটোমেটিকলি আবার সেই ধান শুকাতে কৃষক হয়রানি হবে। যাতে কৃষক হয়রানি না হয় সেই কারণে কৃষি দপ্তরে সেই ময়েশ্চার মিটার দিয়ে তারা ওই কৃষি উপকারী সহকারী কর্মকর্তারা তারা ওই ময়েশ্চার চেক করে আসবে এবং তাকে বলবে তোমার ধান ফিট এখন নিয়ে যাও। আগামীকাল তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তাদের সংগঠন বেসিসের দ্বিবার্ষিক নির্বাচন। 3টি প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন 33 প্রার্থী। আইসিটি খাতে কর অব্যাহতি, বিনিয়োগ এবং সহজ ঋণ প্রাপ্তির ইস্যুকে বেশি গুরুত্ব দিচ্ছেন ভোটাররা। অন্যদিকে প্রার্থীরাও বেসিসকে আরও যুগোপযোগী করার প্রতিশ্রুতি নিয়ে নেমেছেন ভোটযুদ্ধে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম হাতিয়ার তথ্য প্রযুক্তি খাত, আর এই শিল্পের উদ্যোক্তাদের সক্ষমতার উপর নির্ভর করছে এর বাস্তবায়ন। তবে আগামী জুলাই থেকে উঠে যাচ্ছে এ খাতের কর অব্যাহতি সুবিধা। এছাড়া দীর্ঘদিন ধরেই অর্থায়নের জন্য ঋণ প্রাপ্তির জটিলতায় ভুগছেন উদ্যোক্তারা। তাই এবারের বেসিস নির্বাচনে এসব সংকট নিরসনে অধিক গুরুত্ব পাচ্ছে প্রার্থীর সক্ষমতা। যে কোনো টিমই আসুক না কেন, আমরা চাইবো যে কর অব্যাহতিটা অবশ্যই থাকবে এবং যে এটা আমাদের কল্যাণের জন্য অবশ্যই কার্যকর হবে। যেহেতু আমি কোর জায়গাটা নিয়ে কাজ করি, সো আমার প্রত্যাশা থাকবে এই প্রোগ্রামারদের জন্য যারা মূলত ইন্ডাস্ট্রির হার্ট, তাদের ব্র্যান্ডিংটা যেন বেসিস এবার প্রপারলি করতে পারে। ব্যবসায়ীদেরকে নিয়ে যারা কাজ করতে চায়, বাংলাদেশের ডেভেলপমেন্ট নিয়ে যারা কাজ করতে চায়, স্মার্ট বাংলাদেশকে যারা গড়তে চায়, তাদেরকে নিয়ে আসলে আমরা বেশি উৎসাহী। 2031 সাল পর্যন্ত কর অবকাশ সুবিধা বহাল রাখা এবং সফটওয়্যার নির্মাতাদের জন্য ব্যাংকিং সুবিধা নিশ্চিত করতে চান প্রার্থীরা। উদ্যোগ নিতে চান বেসিসকে আরও যুগোপযোগী করার।
আমরা স্বক্ষেত্রে যারা নট অনলি সাকসেসফুল, যারা কমিটেড ফর দ্য ইন্ডাস্ট্রি, এই ধরনের টিম মেম্বারকে আমরা একসাথে করে নতুন একটা টিম দিয়েছি। আমরা যেহেতু স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী একটা ভিশন দিয়েছে 2041 সাল, সেটাকে মাথায় রেখে আমরা নেক্সট 15 ইয়ার্সে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম প্ল্যানগুলো করছি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বেসিস সদস্যদের আরও বেশি সম্পৃক্ত করার পরিকল্পনা তুলে ধরছেন অনেকে। যারাই নির্বাচিত হয়ে আসবেন তারা যত বেশি সম্ভব বোর্ডের বাইরের মেধাকে ইনক্লুড করবেন, ইনক্লুসিভ হবেন, তাহলেই আসলে আমরা সবাই মিলে একসাথে একটা স্মার্ট বাংলাদেশের দিকে যেতে পারব। লোকাল মার্কেটে অনেক ফাইন্যান্সার আছে, আমরা সেই লোকাল মার্কেটে ফাইন্যান্সারদেরকে আমরা বেসিস কোলাবোরেট করে আমরা আমাদের আইসিটি ইন্ডাস্ট্রি স্টার্টআপদের জন্য স্পেশালি আমরা তাদের জন্য দ্বার উন্মুক্ত করব। সফটওয়্যারের অভ্যন্তরীণ বাজার দখলে নেওয়ার পাশাপাশি রপ্তানি বাজারে জোরালো অবস্থান গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন বেসিস নেতৃত্ব। এখানে যেরকম কোর সফটওয়্যার নির্মাতারা আছেন দেশীয় এবং বিদেশি মার্কেটে, একই সাথে এখানে অনেক আইটিএস সেবা প্রদানকারী সংগঠনও আছে। এই সবার মাধ্যমেই কিন্তু আমাদের বেসিস এই সবাইকে নিয়ে একসাথে চলার জন্য আমরা একটা ইনক্লুসিভ বেসিস করতে চাই। 2024-26 মেয়াদের নির্বাচনে 1464 জন ভোটার 11 জন নির্বাহী পরিষদ সদস্য নির্বাচিত করবেন। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘ 5 মাস পর পেঁয়াজ রপ্তানিতে ভারত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেও আরোপ করেছে 40% শুল্ক। এতে আমদানিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আমদানিকারকরা বলছেন, ভারত সরকারের আরোপ করা 40% রপ্তানি শুল্ক প্রত্যাহার না হলে পেঁয়াজ আমদানি করা সম্ভব হবে না। এই পরিমাণ শুল্ক পরিশোধ করে প্রতি কেজি আমদানিতে অতিরিক্ত 25 টাকা গুনতে হবে। এতে বন্দর চার্জ সহ সব খরচ মিটিয়ে কেজি প্রতি পেঁয়াজের দাম পড়বে 70 টাকার উপর। বর্তমানে স্থানীয় বাজারে 70 টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ। দাম আরও বাড়লে সেটি ফেলবে নেতিবাচক প্রভাব। এই আশঙ্কায় আমদানিকারকরা পেঁয়াজ আমদানিতে উৎসাহ হারিয়ে ফেলছেন। গেল দুদিনে হিলি স্থলবন্দরের 20 জন আমদানিকারক নতুনভাবে 27,000 টন পেঁয়াজ আমদানির অনুমতিপত্র সংগ্রহ করেছেন। সাভার আশুলিয়ায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। সকালে আশুলিয়ার ধনাইদ ও ইউসুফ মার্কেট এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় 2 কিলোমিটার এলাকায় 7 শতাধিক বসতবাড়ি এবং কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তিতাস কর্তৃপক্ষ জানায়, অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে প্লাস্টিকের পাইপ দিয়ে অবৈধ সংযোগগুলো নেওয়া হয়েছিল। অবৈধ সংযোগ বিচ্ছিন্নে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় কর্তৃপক্ষ। একটা সময় দিন-রাত পালা করে কাজ করতেন শরীয়তপুরের কাঁসা পিতল শিল্পীরা। শোনা যেত হাতুড়ির টুংটাং ধ্বনি। তবে এখন প্লাস্টিক মেলামাইনের পণ্যে সয়লাব বাজার। 4 দশক আগে গড়ে ওঠা 150 কারখানা কমে দাঁড়িয়েছে মাত্র 4টিতে। কারিগরদের সংখ্যা পৃষ্ঠপোষকতা না পেলে শেষ পেরেক ঠোকা এখন সময়ের ব্যাপার। প্রশাসনের আশ্বাস, শিল্পটি টিকিয়ে রাখতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। অনেককাল থেকেই শরীয়তপুরের কাঁসা পিতল শিল্পের সুখ্যাতি রয়েছে দেশ জুড়ে। একসময় কাঁসা পিতলের উপকরণ তৈরিতে দিনরাত ব্যস্ত সময় পার করতেন শিল্পীরা। এখানকার তৈরি হাঁড়ি, পাতিল, কলস, থালাবাটি, গ্লাস, বালতি, পানদানি বিক্রি হতো রাজধানী সহ বিভিন্ন জেলার হাট বাজারে। একসময় পালং, বাঘিয়া, বিলাসখান এবং দাসার্তা এলাকায় গড়ে ওঠা অন্তত 2 শতাধিক কারখানায় 5 সহস্রাধিক পরিবার এই পেশায় যুক্ত ছিলেন। বংশ পরম্পরায় চলে আসা এক সময়ের সেই ঐতিহ্য এখন হারিয়ে যেতে বসেছে। বাবার থেকে আমরা শিখছি, তারপর বাবা চলে যাওয়ার পরে আমি 30 বছর ধরে আমি করতেছি। দিন দিন জিনিসপত্রের দাম বাড়িয়ে যাওয়া, কাঁচামালের দাম বাড়িয়ে যাওয়াতে আমাদের নতুন মালের দাম পড়ে যায়, অনেক পত্তা বেশি পড়ে যায়। আমরা পাকিস্তানি পিরিয়ড থেকেই আমাদের এই কাঁচামালের এই ব্যবসা, পিতলের ব্যবসা, আমার বাবা মরে গেছে তাই আমাকে শিখাই থেকে গেছে, তাই আমরা এই ব্যবসা ধরে রাখছি। বর্তমানে দাসার্তা এলাকার ইদ্রিস চৌকিদার, সেন্টু চৌকিদার, নুরুল হক এবং মুক্তার কাজী এই 4টি পরিবার এই শিল্পটিকে টিকিয়ে রেখেছেন। কাঁচামালের দাম বৃদ্ধি এবং কম বিক্রির কারণে এই শিল্প টিকিয়ে রাখতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ব্যবসায়ীদের। ভারতের মালটা যদি মনে করেন নাই তো, তাই আমু মালটা রালিং বেশি চলতো। ওই মালটা আহার কারণে হইল আমু মালটা রালিং কমে রেখে দেয়। মজুরি নাই কে করুম কি, তারপর চলে না, এই হইল এক। আর হইল মনে করেন ওই দিনাদিন পিতলের দাম বাড়ে কিন্তু বরঞ্চ আমগো মজুরি বাড়ে না।
স্থানীয় প্রশাসন বলছে এই শিল্পটিকে টিকিয়ে রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে, প্রশিক্ষণের আওতায় আনা হবে কারিগরদের। ইতিমধ্যে তাদের সাথে কথা হয়েছে, তারা যেভাবে তাদের জন্য সুবিধা হয় তারা আমাদের সাথে আলাপ করছে। তারা যদি আমাদের কাছে ঋণ চায় আমরা আমাদের বিভিন্ন দপ্তরের মাধ্যমে তাদেরকে ঋণ দেওয়ার সুযোগ করে দিব, এবং যদি কোনো প্রশিক্ষণেরও কোনো চায় তাহলে সেক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট যারা এই ব্যাপারে কাজ করে তাদেরকে এনে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করার জন্য আমরা তাদেরকে বলেছি। কারিগর এবং ব্যবসায়ীরা বলছেন এই শিল্প বাঁচাতে প্রণোদনা দেয়া খুবই জরুরি হয়ে পড়েছে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। দর্শক, জানাবো পুঁজিবাজারের আজকের লেনদেনের খবর। ডিএসসিতে প্রধান সূচক 1 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,725 পয়েন্টে। পাশাপাশি ডিএসইএস 6 পয়েন্ট কমে 1,255 পয়েন্ট দাঁড়িয়েছে। অন্যদিকে ডিএসসি 30 সূচক 6 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 2040 পয়েন্টে। ডিএসসিতে হাত বদল হয়েছে 110 কোটি 83 লাখ টাকার শেয়ার। এর আগে দিন লেনদেন হয়েছিল 109 কোটি 56 লাখ টাকার। ডিএসসিতে দাম বেড়েছে 131টি প্রতিষ্ঠানের, কমেছে 222টির, আর অপরিবর্তিত ছিল 41টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। ডিএসসিতে লেনদেনের ভিত্তিতে শীর্ষে আছে বেস্ট হোল্ডিং। প্রতিষ্ঠানটির মোট 55 কোটি 82 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে আছে এশিয়াটিক ল্যাব এবং গোল্ডেন সন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক প্রায় 34 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 16,396 পয়েন্টে। সিএক্স সূচক বেড়েছে 22 পয়েন্ট এবং সিএসি 30 সূচক প্রায় 49 পয়েন্টের মতো। সিএসিতে আজ হাত বদল হয়েছে 115 কোটি 40 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 12 কোটি 85 লাখ টাকার শেয়ার। সিএসিতে লেনদেন হওয়া 244টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 111টির, কমেছে 113টির, আর অপরিবর্তিত ছিল 20টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।